হ্যালো মুভি লাভার, কেমন আছো তোমরা? মুভি টাইম প্লাস চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকের এক্সপ্লেনে আমরা দেখব এমন একটি মুভি যেটা একটা মুখোশ একে একে সবাইকে মেরে ফেলে। 2026-এর আলোচিত জনপ্রিয় মুভি স্ক্রিম 7। মুভি শুরুতে একটা পুরনো হত্যাকাণ্ড, একটা মৃত সিরিয়াল কিলার আর এমন এক রহস্য যেটা পুরো শহরকে আবার দুঃস্বপ্নে ফেলে দেয়। কারণ সবাই ভাবছিল স্টু নামক একজন ব্যক্তি বহু বছর আগেই মারা গেছে, কিন্তু সে এবার গোস্ট ফেস হয়ে ফিরে এসেছে। আর আজকের ভিডিওতে আমরা দেখব 2026-এর সবচেয়ে ভয়ঙ্কর স্ল্যাশার মুভি স্ক্রিম 7-এর পুরো গল্প। মুভির শুরুতে স্ট্যাব ফ্র্যাঞ্চাইজের বড় ভক্ত স্কট এবং ম্যাডিসন একটা গুজব শোনার পর স্টু ম্যাকারের পুরনো বাড়িতে যায়। গুজব ছিল স্টু নাকি এখনও বেঁচে আছে। বাড়িটিকে এখন ট্রু ক্রাইম ফ্যানদের জন্য হরর থিমড এয়ারবিএনবিতে পরিণত করা হয়েছে। ভেতরে ঢুকেই তারা পুরো সেটআপ দেখে ভীষণ এক্সাইটেড হয়ে যায়। এরপর ম্যাডিসন উপরে বেডরুম দেখতে যায় এবং সেখানে কারো উপস্থিতি অনুভব করে। সে লাইট অন করতেই সামনে গোস্ট ফেসকে দেখতে পায়। ভয়ে সে দ্রুত নিচে নেমে স্কটকে বলে যে আসল কিলার বাড়ির ভেতরেই রয়েছে। দুজন উপরে গিয়ে বিষয়টা চেক করতে যায়, কিন্তু পরে জানা যায় সেটা আসলে একটা রোবট। এটা মূলত একটা মোশন সেন্সর মেশিন যা মানুষের মুভমেন্ট নকল করে। ম্যাডিসন রেগে যায় এবং বলে তারা শুধু অযথাই এত টাকা নষ্ট করেছে। কিন্তু স্কট এখনো পডকাস্টের কথায় বিশ্বাস করছিল যে স্টু হয়তো সত্যিই বেঁচে আছে। এরপর তারা কিচেনে নিচে যায়। হঠাৎ ফোন বেজে ওঠে। স্কট ফোনটা ধরতেই বোঝা যায় ম্যানেজার মজা করে গোস্ট ফেসের মতো বিহেভ করছে। সে তাদের ক্লাসিক হরর মুভি নিয়ে বিভিন্ন প্রশ্ন করতে শুরু করে। তারা সব প্রশ্নের উত্তর দ্রুত দিয়ে দেয়, কারণ তারা সব মুভি দেখেছে। শেষে লোকটা বলে আজ রাতের জন্য তারা বেঁচে গেল। এরপর স্কট কিচেন থেকে চলে যায় এবং ম্যাডিসন একা থেকে যায়। ঠিক তখনই ম্যাডিসনের ফোনে কল আসে। ফোনের ওপাশের লোকটা বলে সে এখন মরতে চলেছে। ম্যাডিসন ভাবে স্কট হয়তো তার সাথে প্র্যাঙ্ক করছে, কিন্তু কিছুক্ষণ পর লোকটা তাকে অপমান করে কল কেটে দেয়। ম্যাডিসন অবাক হয়ে স্কটকে খুঁজতে উপরে যায়। বেডরুম পুরো খালি ছিল, কিন্তু সে বুঝতেই পারেনি যে গোস্ট ফেস তার ঠিক পিছনেই দাঁড়িয়ে আছে। হঠাৎ রোবটটা নড়াচড়া শুরু করে। ম্যাডিসন সেটার দিকে এগিয়ে যায়। ঠিক তখনই পিছন থেকে গোস্ট ফেস বেরিয়ে আসে। ম্যাডিসন তাকে পাঞ্চ করলেও পরে দেখা যায় সেটা স্কট ছিল। স্কট বলে সে শুধু মজা করছিল, কিন্তু হঠাৎ সে থেমে যায়। সে লক্ষ্য করে রোবটটা অদ্ভুতভাবে নড়ছে। আর ঠিক তখনই আসল গোস্ট ফেস স্কটের ওপর অ্যাট্যাক করে বসে। সে স্কটকে ছুরিঘাত করে ব্রুটালি হত্যা করে। এরপর ম্যাডিসন আর গোস্ট ফেসের মধ্যে ভয়ঙ্কর লড়াই শুরু হয়। কোনো মতে ম্যাডিসন রুম থেকে বেরিয়ে যেতে সক্ষম হয়। তারা ব্যালকনির রেলিংয়ের ওপরও মারামারি করতে থাকে। একসময় ম্যাডিসন গোস্ট ফেসকে ব্যালকনি থেকে ফেলে দিতে সক্ষম হয়, কিন্তু এতে তার নিজের ব্যালেন্স নষ্ট হয়ে যায় এবং সে চ্যান্ডেলিয়ার ধরে ঝুলে পড়ে। সে সর্বশক্তি দিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত তার হাত ফসকে যায়। নিচে পড়তেই দেখে গোস্ট ফেস ছুরি হাতে তার জন্য অপেক্ষা করছে। এরপর গোস্ট ফেস পুরো বাড়িতে গ্যাসোলিন ছড়িয়ে দেয়। ম্যাডিসন আতঙ্ক নিয়ে সবকিছু দেখতে থাকে। শেষে গোস্ট ফেস পুরো বাড়িতে আগুন লাগিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে টেটাম নিজের রুমে ছিল। তখন সে জানালার বাইরে শব্দ শুনতে পায়। সে চেক করতে গেলে দেখে তার বয়ফ্রেন্ড বেন চুপি চুপি রুমে ঢুকেছে। বেন বলে সে স্ট্যাব মুভি দেখছিল, আর সেটা তাকে টেটামের কথা মনে করিয়ে দেয়। তারা কাছাকাছি আসতে শুরু করলেও হঠাৎ টেটামের মা সিডনি দরজায় নক করে। বেন সঙ্গে সঙ্গে লুকিয়ে পড়ে। সিডনির রুমে ঢুকেই বেনকে ধরে ফেলে। টেটাম ভদ্রভাবে বেনকে থাকতে দিতে বললেও সিডনি সঙ্গে সঙ্গে তাকে বের করে দেয়। এতে টেটাম ভীষণ রেগে যায়, কারণ সিডনি তার বয়সেও একই কাজ করত। সিডনি বলে সে শুধু চায় না টেটাম তার মতো কষ্টের মধ্যে যাক। টেটাম কিলার নিয়ে কথা বলতে চাইলে সিডনি বিষয়টা এড়িয়ে যায়। এরপর সিডনি তার হাজবেন্ড মার্কের কাছে ফিরে যায়। মার্ক বলে মাঝে মাঝে বিষয়গুলো সহজভাবে নেওয়া উচিত, কিন্তু সিডনি সেটা মানতে চায় না। পরের সকালে টেটাম সিডনির পুরনো জ্যাকেট পরে নিচে আসে। এটা দেখে সিডনি ভিজিবলি আপসেট হয়ে যায়। টেটাম জ্যাকেট খুলে ফেলতে চাইলে সিডনি তাকে থামায়। সে বলে অতীতের স্মৃতি তাকে এখনো কষ্ট দেয়। টেটাম বলে সে শুধু তার মায়ের অতীতটা বুঝতে চায়, কিন্তু সিডনি সেটা নিয়ে কথা বলতে অস্বীকার করে। সিডনি কথা বলতে চাইলেও টেটাম রিহার্সেলে দেরি হয়ে যাওয়ায় চলে যায়। এর কিছুক্ষণ পর সিডনি তার ক্যাফেতে পৌঁছে যায়। সেখানে লুকাস আসে, যে টেটামের স্কুলেই পড়ে, কিন্তু সে শুধু স্টুডেন্ট নয়, একজন ট্রু ক্রাইম অবসেসড ছেলে। সে সিডনির সাথে গোস্ট ফেস কিলার নিয়ে কথা বলতে চায়। ঠিক তখনই তার মা জেসিকা সেখানে এসে কনভারসেশন থামিয়ে দেয়। লুকাস শেষবারের মতো বলে সে একটা
পডকাস্ট শুরু করতে চায় আর সিডনি হবে সেই পডকাস্টের জন্য পারফেক্ট পারসন, কিন্তু জেসিকা তাকে স্কুলে চলে যেতে বলে। এদিকে টেটাম তার বন্ধু ক্লোই আর হ্যানার সাথে দেখা করে। হ্যানা জিজ্ঞেস করে তার মা কি তাকে স্কুলের পরে থাকতে দেবে কিনা। টেটাম বলে সে নিশ্চিত নয়। ক্লোই বলে সিডনি যা যা পার করেছে তার বিহেভিয়ার দেখে তারা অবাক নয়। এরপর ব্যান গাড়ি নিয়ে আসে এবং সবাই গাড়িতে উঠে পড়ে। এদিকে সিডনি ক্যাফেতে কার্ল নামের এক লোককে কফি সার্ভ করে। লোকটা অদ্ভুতভাবে সিডনির দিকে তাকিয়েছিল। এরপর সিডনি জেসিকার সাথে কথা বলতে চায়। জেসিকা তার আগের বিহেভিয়ারের জন্য ক্ষমা চায়। সে বলে লুকাসের বাবার মৃত্যুর পর সে তার সাথে যতটা সম্ভব ফ্রেন্ডলি থাকার চেষ্টা করছে। সিডনি বলে সেও টেটামের সাথে সেটা করার চেষ্টা করছে, কিন্তু টেটামের সোশ্যাল মিডিয়া পোস্ট মৃত মানুষে ভরা। সে সবসময় টেটামকে নিয়ে ভয় পায়। জেসিকা বলে শুধু ভয় পেলে কোনো সমস্যার সমাধান হবে না। এরপর সবাই রিহার্সালে উপস্থিত হয়, কিন্তু খুব দ্রুতই সবকিছু খারাপ হয়ে যায়। অ্যারেন বলে সব তার দোষ, কারণ সে কিছুই কন্ট্রোল করতে পারেনি। ড্রামা টিচার টেটামকে আলাদা করে কথা বলতে ডাকে। সে বলে টেটাম বারবার কিউ মিস করছে এবং তার মধ্যে ক্যারেক্টার প্লে করার প্যাশন নেই। সে সিডনি প্রেসকটের মেয়ে, কিন্তু তাকে দেখে সে খুব হতাশ। এতে টেটাম কিছুটা আপসেট হয়ে যায়, তবে তার বন্ধুরা এসে তাকে চিয়ার আপ করে। এরপর ব্যান তাকে স্টেজ থেকে চেঞ্জিং রুমে নিয়ে যায়। টেটাম তাকে জিজ্ঞেস করে সে কি তাকে দুর্বল মনে করে কিনা। ব্যান বলে সে সেন্সিটিভ আর এটাই তার সবচেয়ে ভালো দিক। ঠিক তখনই সিডনির ফোনে কল আসে। ফোনের ওপাশে ছিল গোস্ট ফেস। প্রথমে সিডনি ভাবে কেউ ব্লাফ করছে, কিন্তু গোস্ট ফেস তাকে ফেস টাইম করতে বলে। ফেস টাইমে দেখা যায় স্টু, যে সাপোজিটলি বহু বছর আগেই মারা গিয়েছিল। সে যেন মৃতদের মধ্যে থেকে ফিরে এসেছে। স্টু বলে এবার সে টেটামের জন্য আসছে। সিডনিকে দেখায় যে সে স্কুলের বাইরেই দাঁড়িয়ে আছে। সিডনি সঙ্গে সঙ্গে সেখানে ছুটে যায় এবং মার্ককেও স্কুলে আসতে বলে। এদিকে ব্যাক স্টেজে টেটাম খার উপস্থিতি অনুভব করে। হ্যানা প্রস্তুতি নিচ্ছিল এবং অ্যারেন তাকে অ্যারিয়েল মেশিন দিয়ে উপরে তুলছিল। হঠাৎ পিছন থেকে শব্দ আসে এবং অ্যারেন আর কোনো উত্তর দেয় না। ঠিক তখনই পুরো জায়গার লাইট বন্ধ হয়ে যায়। তারপর স্পটলাইট জ্বলে ওঠে। কেউ অ্যারিয়েল মেশিন নিয়ে খেলা শুরু করায় হ্যানা ব্যালেন্স হারিয়ে ফেলে। হঠাৎ তাকে অনেক উপরে টেনে তোলা হয় এবং সেখানে গোস্ট ফেস উপস্থিত হয়। হ্যানা প্রাণ বাঁচানোর জন্য চিৎকার করতে থাকে, কিন্তু তার চিৎকার শোনার মতো কেউ ছিল না। সে হাওয়ায় ঝুলতে থাকে আর গোস্ট ফেস তাকে বারবার ছুরি দিয়ে আঘাত করতে থাকে। এক পর্যায়ে তার পেট পর্যন্ত ছিঁড়ে ফেলা হয়। ঠিক তখনই সিডনি সেখানে পৌঁছে গোস্ট ফেসের দিকে গুলি চালায়, কিন্তু সে পালিয়ে যায়। সিডনি পরে অ্যারেনের মৃতদেহ খুঁজে পায়, তবে সৌভাগ্যবশত টেটাম তখনও নিরাপদ ছিল। পরে পুলিশ এসে সবাইকে জিজ্ঞাসা করে, কিন্তু ঘটনার সময় কেউ কিছু দেখেনি। মার্ক এসে সিডনিকে আশ্বস্ত করে যে সব ঠিক হয়ে যাবে। সিডনি বলে সে নিশ্চিত এটা স্টু ছিল, কিন্তু মার্ক বলে সেটা অসম্ভব, কারণ স্টু বহু বছর আগেই মারা গেছে। সে বলে এটা ডিপ ফেকও হতে পারে, আর সেই ফুটেজ ইনভেস্টিগেশন টিমের কাছে পাঠানো হয়েছে, যাতে তারা এর সত্যতা যাচাই করতে পারে। সিডনি বলে বেন একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কিন্তু মার্ক তাকে থামিয়ে দেয়। সে বলে সিডনি হয়তো বিষয়টা নিয়ে বেশি ভাবছে। এরপর সিডনি টেটামের কাছে যায়। বেন তাদের সঙ্গে যেতে চাইলে সিডনি সরাসরি না করে দেয়। এতে টেটাম রেগে যায়। সে বলে বেন খারাপ ছেলে না, কিন্তু সিডনি জানায় সে এখনও তাকে পুরোপুরি বিশ্বাস করতে পারছে না। টেটাম ক্ষুব্ধ হয়ে বলে সব মানুষ সিডনির অতীতের মানুষদের মতো নয়। এরপর সবাই বাড়িতে ফিরে আসে। ততক্ষণে পুরো বাড়ি পুলিশ তল্লাশি করে ফেলেছে। পুলিশ জায়গাটা সেফ ঘোষণা করে আর সবাই বাড়ি ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিতে থাকে। কিন্তু তারা জানত না ঘরের অ্যাটিকের ভেতরে কেউ একজন লুকিয়েছিল। তাদেরই তর্কের মাঝেই কিলার একদম কাছেই দাঁড়িয়েছিল। হঠাৎ সিডনি লক্ষ্য করে বাড়ির লাইট বন্ধ হয়ে গেছে। সে মার্ককে জিজ্ঞেস করলে মার্ক জানায় সে কিছু করেনি। তখনই সবাই বুঝে যায় গোস্ট ফেস বাড়ির ভেতরেই আছে। মার্ক সঙ্গে সঙ্গে তার গান বের করে, কিন্তু ততক্ষণে গোস্ট ফেস একজনকে হস্টেজ বানিয়ে ফেলে এবং সবাইকে অস্ত্র ফেলে দিতে বলে। হঠাৎ টেটাম সুযোগ বুঝে তাকে ধাক্কা দেয় আর শুরু হয়ে যায় ভয়ঙ্কর লড়াই। পুরো ফ্যামিলি একসঙ্গে গোস্ট ফেসের বিরুদ্ধে ফাইট করতে থাকে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই মার্ক অজ্ঞান হয়ে যায়। সিডনি টেটামকে নিয়ে প্যানিক রুমের ভেতরে লুকিয়ে পড়ে। সিডনি বলে টেটাম যেন ভেতরেই থাকে, সে মার্ককে সাহায্য করতে যাবে। ঠিক তখনই গোস্ট ফেস দরজায় আঘাত করতে শুরু করে। ভয়ে টেটাম সিডনিকে তাকে সঙ্গে নিতে বলে। তারা প্যানিক রুমের পিছনের গোপন পথ দিয়ে বেরিয়ে যায় এবং দেয়ালের ভেতরে সরু প্যাসেজ দিয়ে হাঁটতে থাকে, কিন্তু গোস্ট ফেস তাদের শব্দ শুনে ফেলে। হঠাৎ সে দেয়ালের ভেতর দিয়ে ছুরি ঢুকিয়ে অ্যাটাক করতে শুরু করে।
সে বারবার ছুরি চালাতে থাকে এবং একসময় সিডনি আহত হয়ে যায়। কিন্তু সিডনি দ্রুত একটা মেটাল বার নিয়ে গোস্টফেসকে ডিসআর্ম করে দেয়। এরপর তারা দুজন সেখান থেকে বেরিয়ে আসে। গোস্টফেসও বাইরে চলে আসে, কিন্তু বাইরে এসে সে দেখে মার্ক উধাও। ঠিক তখনই ব্যাকইয়ার্ডে মার্ক হঠাৎ গোস্টফেসের ওপর ঝাঁপিয়ে পড়ে। তাদের মধ্যে ব্রুটাল ফাইট শুরু হয়। শেষে সিডনি তাকে আঘাত করে ফেলে দেয়। গোস্টফেস আবার উঠে দাঁড়ালেও হঠাৎ একটা গাড়ি এসে তাকে ধাক্কা মারে। গাড়িটা চালাচ্ছিল গেল। তার সঙ্গে চ্যাড আর মিন্ডিও ছিল, কারণ তারা নিউজ কভার করতে এসেছিল। সিডনি তার বন্ধুকে জড়িয়ে ধরে বলে, এই লোকটাই স্টু। অবশেষে তারা গোস্টফেসের মুখোশ খুলে ফেলে, কিন্তু সবাই শক হয়ে যায়, কারণ কিলার আসলে সেই লোক যাকে আগে কফি শপে দেখা গিয়েছিল। মার্ক বলে এখন সবাই সেফ, কারণ কিলার মারা গেছে। কিন্তু সিডনি বলে এত সহজে সব শেষ হতে পারে না, কারণ সবসময় আরেকজন গোস্টফেস থাকে। এরপর সিডনি চারপাশের ক্রাউডের দিকে তাকায় এবং অনেকেই সন্দেহজনক মনে হয়। মিন্টি নিউজ রিপোর্ট পড়তে গেলে গেল তার জায়গা নিয়ে নেয়। আরেকজন রিপোর্টার গেলার ইন্টারভিউ নিতে চাইলে সে তাকে নিজের স্টোরি খুঁজে নিতে বলে। কিছুক্ষণ পর লুকাস আর জেসিকা সেখানে আসে। গেল লুকাসকে প্রশ্ন করা শুরু করলে জেসিকা তাকে থামিয়ে দেয়। গেল বলে লুকাস একজন ট্রু ক্রাইম নার্ড, আর এই মুহূর্তে সবাই সাসপেক্ট। পরে গেল সিডনিকে জানায় যে গোস্টফেসের খবর দেখেই সে সেখানে এসেছে। সিডনি বলে তার মনে হচ্ছে স্টু কোনোভাবে এই ঘটনার সঙ্গে জড়িত, কিন্তু গেল বলে বিষয়টা একটু বাড়াবাড়ি মনে হচ্ছে। সে আরও জানায় নিউ ইয়র্কের ঘটনার পর তার কিছু নার্ভ ড্যামেজ হয়েছে। এরপর গেল জিজ্ঞেস করে তারা ইনভেস্টিগেশন কোথা থেকে শুরু করবে, কিন্তু সিডনি জানিয়ে দেয় সে আর এসবের মধ্যে জড়াতে চায় না। এখন তার ফ্যামিলিকে প্রোটেক্ট করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিন্তু গেল বলে আসল কিলারকে খুঁজে বের করলেই তাদের প্রোটেক্ট করা সম্ভব। ঠিক তখনই আবার স্টুয়ের ফোন আসে। গেল ভাবে এটা কোনো ইম্পারসোনেটর, কিন্তু স্টু বলে খুব শীঘ্রই তারা সত্যিটা জানতে পারবে, কারণ এবার সে গেলের জন্য আসছে। অবশেষে সিডনি জানায় তাদের বাড়ি থেকে কয়েক ঘন্টার দূরত্বে একটা সাইকিয়াট্রিক ফ্যাসিলিটি আছে। কার্ল সেখানকারই পেশেন্ট ছিল, তাই ইনভেস্টিগেশন সেখান থেকেই শুরু করতে হবে। পরের দিন সকালে সিডনি বের হওয়ার সময় টেইটাম তার সঙ্গে যেতে চায়, কিন্তু সিডনি তাকে নিয়ে যেতে রাজি হয় না। সে বলে টেইটাম এখনও তার মতো ফাইট করার জন্য প্রস্তুত নয়। টেইটাম বলে সে তার বন্ধুদের মতো মারা যেতে চায় না, সে নিজের জীবনের জন্য ফাইট করতে চায়। কিন্তু এই কথোপকথনও শেষ হয় তর্কের মধ্য দিয়ে। অবশেষে তারা সাইকিয়াট্রিক ফ্যাসিলিটিতে পৌঁছে যায়। সেখানে সিডনি জানতে পারে স্টোর পোস্টমর্টম রেকর্ড চুরি হয়ে গেছে। এর মানে হতে পারে স্টু হয়তো আসলেই মারা যায়নি। সেখানে তারা মার্কো নামের এক অ্যাটেন্ডেন্টের সঙ্গে দেখা করে। মার্কো তাদের কার্লের রুমে নিয়ে যায়। তারা পুরো রুম সার্চ করলেও সন্দেহজনক কিছু খুঁজে পায় না। সিডনি মার্কোকে স্টুয়ের একটা ছবি দেখায়, কিন্তু মার্কো তাকে জন ডো নামে চিনতে পারে। সে জানায় 90s দশকের শেষ দিকে জন সেখানে এসেছিল, তখন সে অ্যামনেশিয়াতে ভুগছিল। সে কার্লের পাশের রুমে থাকত, আর কয়েক বছর আগে ফ্যাসিলিটি থেকে রিলিজ পেয়েছিল। এছাড়াও কার্লের সঙ্গে তার ভালো বন্ধুত্ব ছিল। এদিকে মিন্ডি লক্ষ্য করে লুকাস বাড়িটার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে। মিন্ডি আর চ্যাট ইনভেস্টিগেশন নিয়ে ব্যস্ত ছিল। ঠিক তখনই টেইটাম সেখানে আসে। সে জিজ্ঞেস করে এত কিছু হওয়ার পরও তারা কেন এখনও এই কেসের পেছনে পড়ে আছে। মিন্ডি বলে সে গেলকে ছাড়িয়ে যেতে চায়, আর সেটা করতে হলে গোস্টফেসকে ধরতেই হবে। সে আরও বলে এই ধরনের হরর স্টোরিতে বয়ফ্রেন্ডরাই সাধারণত কিলার হয়, কিন্তু টেইটাম বলে ব্যান কিলার না। তখন মিন্ডি প্রস্তাব দেয় সব সাসপেক্টকে এক জায়গায় জড়ো করা দরকার। সিডনি জানায় খুব শীঘ্রই পুরো টাউন লকডাউন হয়ে যাবে, তবে তার এমন একটা জায়গা জানা আছে যেখানে সবাইকে একসঙ্গে আনা সম্ভব। ঠিক তখন সিডনি একটা ফোন পায়। জানা যায় এখনও পর্যন্ত কিলারের কোনো ট্রেস পাওয়া যায়নি। তখন সিডনি গেলকে জানায় সে অবশেষে একটা লাইভ ইন্টারভিউ দিতে প্রস্তুত, কারণ সেই ইন্টারভিউ হয়তো গোস্টফেসকে বাইরে বের করে আনবে। এদিকে মার্ক কিচেনে কাজ করছিল। হঠাৎ গ্যারেজের দিক থেকে একটা শব্দ আসে। সে গিয়ে দেখে টুলবক্স মাটিতে পড়ে আছে। মার্ক সেটা তুলতে যায়, কিন্তু সে বুঝতেই পারেনি ঠিক তার পেছনেই দাঁড়িয়ে আছে গোস্টফেস। সে গ্যারেজের দরজা বন্ধ করতেই হঠাৎ গোস্টফেস তার উপর ঝাঁপিয়ে পড়ে এবং একের পর এক ছুরি মারতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই পুরো শহর লকডাউন হয়ে যায়। সবাই একটা পিৎজারিয়াতে জড়ো হয়। মিন্ডি বলে কিলার আসলে সিডনির অবসেসড ফ্যান। সে চায় সিডনি আবার ফাইনাল গার্ল হয়ে উঠুক। এদিকে টাউন স্টুয়ের ছবিগুলো দেখে জিজ্ঞেস করে সে কি বের করতে পারবে ছবিগুলো আসল নাকি ফেক। চ্যাড বলে এখানে অবশ্যই আরেকজন কমপ্লেস আছে, আর সে তাদের মধ্যেই কেউ একজন হতে পারে। মিন্ডি বলে ব্যানের মোটিভ আছে, কারণ সিডনি কখনোই তাকে সত্যি পছন্দ করত না। কিন্তু ব্যান বলে এসব পুরোপুরি রিডিকুলাস। এরপর চ্যাড বলে লুকেসেরও মোটিভ আছে। সে সিডনিকে নিয়ে অবসেসড ছিল, আর সেটাই হয়তো তাকে পাগল করে দিয়েছে।
কিন্তু লুকেস এসব শুনে বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায়। এদিকে গেল আর সিডনি স্টুডিওতে পৌঁছে যায়। ডিরেক্টর সিডনির ফোন স্পিকারে দিয়ে রাখে, যেন গোস্টফেস ফোন করলে সবাই শুনতে পারে। ওদিকে বাচ্চারাও খবর পেয়ে টিভি চালু করে। ইন্টারভিউ শুরু হয়, আর সিডনির সরাসরি স্টুর নাম তোলে। গেল বলে স্টু বহু বছর আগেই মারা গেছে, কিন্তু সিডনি বলে এখন আর সে কিছুতেই নিশ্চিত না। সে স্টুকে জিজ্ঞেস করে সে আসলে কি চায়, আর নির্দোষ মানুষদের হত্যা বন্ধ করতে বলে। সিডনি বলে যদি স্টু সত্যি তার সাথে কথা বলতে চায় তাহলে এখনই তার সামনে সুযোগ আছে। হঠাৎ গেল টপিক চেঞ্জ করে সিডনির সন্তানদের নিয়ে কথা বলা শুরু করে। সিডনি বিষয়টা এড়িয়ে যেতে চাইলেও গেল জিজ্ঞেস করে কেন সে তার মেয়ের নাম এমন একজন নারীর নামে রেখেছে যাকে বহু বছর আগে ব্রুটালি হত্যা করা হয়েছিল। গেল বারবার একই প্রশ্ন করতে থাকে, আর শেষ পর্যন্ত সিডনি ইন্টারভিউ ছেড়ে উঠে যায়। গেল তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু সিডনি খুবই রেগে যায়, কারণ সে বুঝতে পারে গেল ইচ্ছা করেই তাকে ইমোশনাল করেছে। তখন গেল বলে সিডনির উচিত তার অতীত নিয়ে কথা বলা, কারণ সেও নিজের কাছের মানুষকে হারিয়েছে, আর যদি নিজের কষ্ট কমানোর জন্য দরকার হয় তাহলে সেও সবকিছু নিয়ে ওপেনলি কথা বলতো। এদিকে টেটাম ইন্টারভিউ দেখে ইমোশনালি ভেঙে পড়ে। সে বলে এখনই তার মায়ের কাছে যেতে হবে। বেন তাকে সেখানে নিয়ে যাওয়ার অফার দেয়। ঠিক তখনই সিডনি আবার স্টুর ফোন পায়। স্টু বলে সে জানত সিডনি কল ট্রেস করার চেষ্টা করবে। এরপর সে জানায় টেটাম এখন পিৎজারিয়াতে আছে, আর সে এবার তার জন্য আসছে। এটা শুনেই সিডনি দ্রুত সেখানে রওনা হয়ে যায়। এদিকে টেটাম বেনের গাড়িতে উঠে তার ল্যাপটপ দেখতে পায়। সে শক হয়ে দেখে বেন ডিপফেক টেকনোলজি দিয়ে স্টুর ফেক ভিডিও তৈরি করছিল। বেন বলে সে শুধু অথেন্টিসিটি চেক করছিল, কিন্তু টেটাম রেগে গিয়ে ল্যাপটপ দিয়ে তার মাথায় আঘাত করে গাড়ি থেকে নেমে যায়। আর ঠিক তখনই আসল গোস্টফেস সেখানে হাজির হয়। এদিকে চ্যাট খেয়াল করে সবাই আলাদা হয়ে গেছে। সে বলে যত দ্রুত সম্ভব টেটামকে খুঁজে বের করতে হবে। তারা বের হতে চাইলেও দেখে ডোর লকড। এদিকে ক্লুই কিচেনে থাকতেই হঠাৎ সব লাইট বন্ধ হয়ে যায়, আর সে সামনে গোস্টফেসকে দাঁড়িয়ে থাকতে দেখে। সে বারবার বাঁচার চেষ্টা করলেও গোস্টফেস তাকে ব্রুটালি আক্রমণ করে। একসময় ক্লুই একটা নাইফ নিয়ে পিছনে স্ট্যাব করে, কিন্তু পরে বুঝতে পারে সেটা চ্যাট ছিল। ঠিক তখনই গোস্টফেস আবার হাজির হয়ে মিন্ডিকেও আঘাত করে। ক্লুই দৌড়ে বের হয়ে লুকেসের সাথে ধাক্কা খায়। সে লুকেসকে পালাতে বললেও লুকেস কিলারের মুখোমুখি হওয়ার সিদ্ধান্ত নেয়। সে ভেতরে ঢুকে পড়ে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই স্ট্যাব উন্ড নিয়ে বাইরে বের হয়। ক্লুই দ্রুত বার কাউন্টারের পেছনে লুকিয়ে পড়ে। গোস্টফেস তাকে খুঁজে না পেয়ে চলে গেছে বলে মনে হয়, কিন্তু সেটা আসলে একটা ট্র্যাপ ছিল, কারণ গোস্টফেস তখনও সেখানেই ছিল, আর হঠাৎ তাকে অ্যাটাক করে। ক্লুই পালানোর চেষ্টা করলেও গোস্টফেস তাকে কাচের টুকরোর ওপর ছুঁড়ে ফেলে ব্রুটালি হত্যা করে। এরপর লুকেসকেও ভয়ঙ্করভাবে হত্যা করা হয়। এদিকে টেটাম বাইরে গোস্টফেসের হাত থেকে পালানোর চেষ্টা করছিল। সে একটা হোর্ডিং দিয়ে অ্যাটাক করলেও তাতেও গোস্টফেস থামে না। সে সাহায্যের জন্য চিৎকার করলেও আশেপাশে কেউ ছিল না। হঠাৎ তার সাথে বেনের দেখা হয়। সে আগের আঘাতের জন্য বেনের কাছে সরি বলে। বেন বলে সে টেটামকে প্রোটেক্ট করবে, কিন্তু ঠিক তখনই গোস্টফেস এসে বেনকে ব্রুটালি হত্যা করে। টেটাম তাকে ডোরের দিকে ঠেলে ফেলে দিয়ে আবার দৌড়ে পালায়। সে আবার পিৎজারিয়ার ভেতরে ঢুকে লুকিয়ে পড়ে। গোস্টফেসও সেখানে পৌঁছে যায়, কিন্তু দরজা লকড থাকায় ভেতরে ঢুকতে পারে না। এরপর টেটাম সিডনিকে মেসেজ করে কিলারের কথা জানায়, কিন্তু হঠাৎ কিলার কোড এন্টার করে ডোর খুলে ফেলে। টেটাম দ্রুত কিচেনের ভেতরে নিজেকে লক করে ফেলে। গোস্টফেস বারবার ডোরে আঘাত করতে থাকে। ওদিকে সিডনি পিৎজারিয়ার দিকে ছুটে আসছিল, কিন্তু সে বুঝতে পারে সময় মতো পৌঁছাতে পারবে না। তখন সিডনি টেটামকে কিচেনের ভেতরে লুকানো একটা সেফ খুলতে বলে। টেটাম সেখানে একটা গান খুঁজে পায়। সিডনি তাকে গান লোড করতে বলে। হঠাৎ দরজায় আঘাত থেমে যায়, কিন্তু এরপর গোস্টফেস দেওয়াল ভাঙতে শুরু করে। সিডনি ফোনে টেটামকে সাহায্য দিতে থাকে। সে বলে টেটাম ঠিক তার মতোই স্ট্রং, আর তার ভেতরেই সব শক্তি আছে। অবশেষে টেটাম গুলি জ্বালিয়ে গোস্টফেসকে হিট করে। সে ধীরে ধীরে কিচেন থেকে বের হয়ে আসে। সিডনি তাকে বলে প্রথমেই গোস্টফেসের মুখে গুলি করতে, কিন্তু তার আগেই গোস্টফেস আবার অ্যাটাক করে বসে। টেটাম চার দিয়ে তাকে আঘাত করে পালানোর চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই আরেকজন গোস্টফেস এসে তাকে কিডন্যাপ করে নিয়ে যায়। সিডনি সেখানে পৌঁছালেও টেটাম তখন আর সেখানে ছিল না। ঠিক তখনই সে আবার স্টুর ফোন পায়। স্টু বলে যদি টেটামকে বাঁচাতে চায় তাহলে তাকে পুরনো বাড়িতে আসতে হবে। সিডনি দ্রুত সেই বাড়িতে পৌঁছে যায়। বাড়ির ভেতরে ঢুকতেই তার অতীতের মানুষদের ভিডিও ক্লিপ চলতে শুরু করে। সবাই তাকে তাদের মৃত্যুর জন্য দোষ দিতে থাকে, কিন্তু সিডনি বুঝতে পারে কিলার তার মাইন্ড নিয়ে খেলতে চাইছে। এরপর সে ব্যাকইয়ার্ডে গিয়ে টেটাম আর কিলারকে দেখতে পায়। সেখানে কিলার নিজের পরিচয় প্রকাশ করে, সে মার্কো। মার্কো বলে টেটাম যদি তার মাথায় গুলি করত তাহলে সেও মারা যেত। এরপর সে স্টুকে সামনে নিয়ে আসে আর মার্ককেও দেখায় যে এখনও জীবিত। কিন্তু এরপর সবচেয়ে শকিং সত্যিটা সামনে আসে, কারণ স্টু আসলে জেসিকা ছিল। সিডনি এটা দেখে পুরোপুরি শক হয়ে যায়। জেসিকা বলে সে সিডনির লেখা বই পড়ে অনুপ্রাণিত হয়েছিল। সে অ্যাবিউসিভ ম্যারেজে ছিল,
আর সিডনির গল্প থেকেই সে নিজের স্বামীকে হত্যা করার সাহস পায়। এদিকে মার্ক চুপি চুপি নিজের বাঁধন খুলতে শুরু করে। জেসিকা বলে সিডনি গোস্ট ফেসের জীবন ছেড়ে অন্য জায়গায় চলে যাওয়ার পর সে মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়েছিল, আর এই জন্যই তাকে মেন্টাল ফেসিলিটিতে ভর্তি করা হয়। সেখানেই তার সাথে মার্কোর পরিচয় হয়, কারণ দুজনেই ছিল সিডনি প্রেসকটের ফ্যান। সেখান থেকেই তারা একসাথে এই পুরো প্ল্যান তৈরি করে। জেসিকা আরও জানায় সে নিজের ছেলেকেও হত্যা করেছে, কারণ তার ছেলের মধ্যে সে নিজের স্বামীর ছায়া দেখতে পেত। এরপর সে ঘোষণা দেয় এবার সে সবাইকে হত্যা করে নতুন ফাইনাল গল হয়ে উঠবে। কিন্তু ঠিক তখনই মার্ক কোনো মতে টেটামের বাঁধন খুলে দেয়। জেসিকা তাকে মারতে গেলে সিডনি ইশারা দেয়, আর টেটাম সুযোগ বুঝে জেসিকাকে আঘাত করে ফেলে দেয়। সিডনি গুলি চালিয়ে মার্কোকে হত্যা করে, কিন্তু জেসিকা পালিয়ে যায়। সিডনি প্রথমে টেটামের খোঁজ নেয়, তারপর জেসিকাকে শেষ করতে বাড়ির ভেতরে ঢুকে পড়ে। হঠাৎ জেসিকা পিছন থেকে অ্যাটাক করে, আর দুজনের মধ্যে ইন্টেন্স ফাইট শুরু হয়। সিডনি তার পায়ে স্ট্যাপ করলেও জেসিকা তাকে দূরে ছুঁড়ে ফেলে দেয়। এরপর জেসিকা নাইফ নিয়ে তাকে মারতে যাচ্ছিল, ঠিক তখনই টেটাম এসে তাকে গুলি করে। সে নিজের মায়ের খোঁজ নেয়, কিন্তু জেসিকা আবার পালিয়ে যায়। এরপর মা আর মেয়ে একসাথে তাকে খুঁজতে শুরু করে। জেসিকা শেষবারের মতো অ্যাটাক করার চেষ্টা করলেও সিডনি আর টেটাম একসাথে গুলি চালিয়ে তাকে শেষ করে দেয়। অবশেষে সবাই সেফ হয়ে যায়। মার্ককে স্টেবিলাইজ করে হসপিটালে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণ পর গেলও সেখানে পৌঁছে যায় নিউজ কভার করার জন্য, কিন্তু এবার সে নিজে নিউজ না পড়ে মিন্ডিকে সুযোগ দেয়। সিডনি তখন গেলকে বলে সে সবসময় ঠিক ছিল আর সবসময় তার পাশে থেকেছে, এবার থেকে সে আর কখনো গেলকে ইগনোর করবে না। এরপর সিডনি নিজের মেয়ের পাশে গিয়ে বসে। সে টেটামকে কাছে ক্ষমা চায়, কারণ এতদিন তাকে সবকিছু থেকে দূরে রাখার চেষ্টা করেছে। কিন্তু টেটাম বলে এখন সে বুঝতে পারছে কেন তার মা এমনটা করেছিল। তখন সিডনি জানায় সে তার মেয়ের নাম রেখেছে তার জীবনের সবচেয়ে স্ট্রং নারীর নামে। অরিজিনাল টেটাম ছিল তার বেস্ট ফ্রেন্ড, আর নিজের মেয়ের মধ্যেও সে সেই একই সাহস দেখতে পেয়েছে। তোমরা দেখছিলে 2026 সালের জনপ্রিয় হরার স্ল্যাশার ফিল্ম স্ক্রিম 7-এর পুরো রিক্যাপ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করো, যেন আমাদের পরবর্তী ভিডিও মিস না করো।